বেলা 11টা। সূর্যের উত্তাপ তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে এই সময়টাতেই। রোদে চারিদিক ঝাঁ করছে, চোখ মেলে তাকানোর উপায় পর্যন্ত নেই। এতক্ষণ চোখে সানগ্লাস থাকলেও এবার সেটা খুলে ফেলল সায়েম। সানগ্লাসের কালচে আভায় খুঁজে পেতে অসুবিধা হচ্ছে তার কাঙ্ক্ষিত মানুষটাকে। এই নিয়ে তৃতীয়বারের মতো পুরো ক্যাম্পাসটায় চোখ বুলিয়ে নিল। না, কোথাও দেখা যাচ্ছে না নাজকে। গেল কোথায় মেয়েটা? একে তো বাচ্চা একটা মেয়ে, তার ওপরে আবার ঢাকা শহরে নতুন। একা একা বাসায় ফিরে যাওয়ার চেষ্টা করেনি তো? ইতোমধ্যেই সায়েমের বুকে ধুকধুক শুরু হয়ে গেছে। মা মাঝে মধ্যেই ফোন করে বলেন, তোকে বিয়ে দিতে পেরেছি, এবার আমি নিশ্চিত। অথচ তিনি কি জানেন বিয়ে দিয়ে সায়েমকে কতটা দুশ্চিন্তায় ফেলেছেন? এই মেয়েটার জন্যে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকতে হয় তাকে। সায়েমের চঞ্চল চোখ দুটো খুঁজে বেড়াচ্ছে নাজকে, তখনই পেছনে থেকে শুনতে পেল পরিচিত এক কণ্ঠস্বর। চলে এসেছেন? সায়েম পেছনে ফিরে দেখে নাজ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা সবুজ রঙের ললি আইসক্রিম। সায়েম কঠিন গলায় বলল, কোথায় গিয়েছিলে তুমি? নাজের তৎক্ষণাৎ উত্তর, আইসক্রিম কিনতে। হোয়াট? তোমাকে না গেটের বাইরে যেতে বারণ করেছি? আমি একা যাইনি তো, আমার বান্ধবীও সঙ্গে ছিল। এর মধ্যে বান্ধবীও পাতিয়ে ফেলেছ? হু, জানেন, আমার বান্ধবী অনেক ভালো ছাত্রী। সব পরীক্ষায় হাইয়েস্ট নম্বর পায়। এত ভালো ছাত্রীর তো তোমার মতো জঘন্য ছাত্রীর সঙ্গে মেশার কথা নয়। আমার তো মনে হচ্ছে হাইয়েস্ট নম্বর পায় উল্টো দিক থেকে। নাজ চুপ করে রইল। না, এই মানুষটার ঘটভর্তি বুদ্ধি। উনার কাছে মিথ্যা বলা যাবে না, বললেও সাবধানে বলতে হবে। ভুল বললাম? নাজ অসহায় গলায় বলল, আমাকে পচিয়ে শান্তি পান না? এবার আমার বান্ধবীকে নিয়ে পড়লেন? আচ্ছা, পড়লাম না। ব্যাগটা দাও। না, আমি পারব। সায়েম কঠিন দৃষ্টিতে তাকালো নাজের দিকে। যে দৃষ্টি স্পষ্টই জানান দিচ্ছে, ব্যাগটা আমাকে না দিল খবর আছে তোমার। নাজ বাধ্য হয়েই ব্যাগটা তুলে দিল তার কাঁধে। সায়েম নাজকে নিয়ে রিকশায় উঠে বলল, কেমন লাগলো ক্লাস? ক্লাস তো আমি করিনি। মানে? কি করেছ তাহলে? ঘুরে বেরিয়েছি। সায়েম ধমকের সুরে বলল, কি? ঘুরে বেড়াতে কলেজে এসেছ তুমি? শুনুন, আমাকে অযথা বকবেন না। ডাইনোসর ম্যাডাম নিজে আমাকে ঘুরতে বলেছেন। ডাইনোসর? সকলে প্রিন্সিপাল ম্যাডামকে আড়ালে ডাইনোসর ডাকে। আপনি বুঝবেন না। সায়েম দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি বুঝলেই হলো। শোনো, তোমার মা ফোন করেছিলেন। কেন? বলছিলেন তোমাকে বাড়িতে দিয়ে আসতে। কয়েকদিন মায়ের সঙ্গে থেকে আসবে। যাবে? নাজ খুব ভালো করেই জানে কেন আজই তার মা তাকে বাড়ি যেতে বলেছেন। তবে সে যাবে না। হুট করে বিয়ে দেওয়াতে এখনো মনের মধ্যে মায়ের প্রতি চাপা অভিমান পুষে রেখেছে নাজ। নাজ অভিমানী সুরে বলল, এতদিন কোনো খবর নেই, আজ এসেছে বাড়ি ফেরাতে। কোথাও যাব না আমি। তাছাড়া সবে কলেজ শুরু হলো, এখন আমি কোথাও যেতে পারবো না। সায়েম অন্যরকম গলায় বলল, তোমার হঠাৎ হলো কি বলো তো? সকালে তো কলেজে আসতেই চাইছিলে না। একদিনেই কলেজের ভক্ত হয়ে গেলে কি করে? ডিড ইউ ফল ইন লাভ? নাজ হকচকিয়ে গিয়ে বলল, কি? কারো প্রেমে টেমে পড়েছ নাকি তাই জিজ্ঞেস করলাম। নাজ আহত দৃষ্টিতে তাকিয়ে রইল সায়েমের দিকে।
ছেলেটা ভাবতে পারল কি করে যে নাজ কারো প্রেমে পড়বে। ক্লাসে কতগুলো ছেলে ছিল, কারো দিকে সে চোখ তুলে পর্যন্ত তাকায়নি। নাজ থমথমে গলায় বলল, প্রেমে পড়া এত সহজ নাকি? আর তাছাড়া প্রেমে তারাই পড়ে যাদের প্রয়োজন আছে। তোমার প্রয়োজন নেই? নাজ নির্বিকার ভঙ্গিতে বলল, না নেই। প্রেমের প্রসঙ্গে আরও দু-একটা কথা বলে নাজকে রাগিয়ে দেওয়ার ইচ্ছা ছিল সাইমের। কিন্তু তার আগেই রিকশা এসে থামল বাড়ির সামনে। সাইম বলল, তুমি ওপরে চলে যাও, আমি এই রিকশা নিয়েই অফিসে যাব। আমার ব্যাগটাও সাথে করে নিয়ে যাবেন? ব্যাগ নিয়ে বাসায় পা রাখতেই রান্নাঘর থেকে ভেসে এলো খুন্তি নাড়ার শব্দ। জরিনাকে বাসার চাবি দেওয়া আছে। বাসায় কেউ না থাকলে সে নিজেই সময়মতো এসে চাবি দিয়ে দরজা খুলে কাজ শুরু করে দেয়। দরজার শব্দ পেয়ে জরিনা রান্নাঘর থেকেই উঁচু গলায় বলল, আফা আইছেন? হু, কি রান্না করছো জরিনা? করলা ভাজি। ছি, করলা ভাজি একটা খাবার হলো? আমি কিন্তু এসব খাবো না। খাইতেই হইব আফা। কাইল ভাইজান কইয়া রাখছে, আফনের করলা ভাজি দিয়া ভাত খাওয়া হইলে তারপর যেন আমি যাই। নাজ সোফায় গা এলিয়ে দিয়ে বলল, উফ, এই লোকটাকে নিয়ে আমি আর পারি না। আমাকে বিরক্ত করার কোনো সুযোগ ছাড়ে না। জরিনা রান্নাঘর থেকে এসে নাজের দিকে পানির গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, তয় আফা, ভাইজান মানুষটা কিন্তু ভালা আছে। মানুষ ভালো না মন্দ বুঝলে কি করে? এই যে আফনেরে বিয়ার পরেও কলেজে পড়াইতেছে, ভালা মানুষ না? নাজ চুপ করে রইল। পড়াশোনা নামক জেলখানা যে কি যন্ত্রণাদায়ক, জরিনা মেয়েটা জানলে কখনোই সাইমকে ভালো মানুষ আখ্যা দিত না। জরিনা আবারও বলল, আমার জামাইও এই দিক থেইকা ভালা মানুষ। আমারে রোজ কয়, তোমার বাসা বাড়িতে কাম করার দরকার কি? আমি যা কামাই তাতেই তো আমগো দুইজনের হাইসা খেইলা চলব। কি করেন তিনি? প্রাইভেট কার চালায়। বেতন মাশাল্লাহ ভালাই পায়। বাসায় একলা একলা সময় কাটে না দেখাই আমি কাম করি। ভালো তো। সময়ও কাটল, নিজে আয়করে স্বাবলম্বীও হতে পারলে। হ, তয় আফা একটা কথা, যতই বাইরে কাম করেন স্বামীরে বাইন্দা রাখতে হয় আঁচলের নিচে। পুরুষ মাইনষের চোখ খালি ছটফট করে, একটু সুযোগ পাইলেই বাইরের দিকে নজর দেয়। নাজভ্রু কুচকে বলল, হয়েছে আর জ্ঞান দিতে হবে না। ওদিকে যে করলা পুড়ে যাচ্ছে সে খেয়াল আছে? জরিনা চিৎকার করে, আল্লা গো! বলে দৌড় দিল রান্নাঘরের দিকে। নাজ স্বস্তির নিঃশ্বাস ফেলল, আজ আর অখাদ্য করলা খেতে হচ্ছে না। তবে জরিনার বলা কথাগুলো খানিকটা ভাবাচ্ছে নাজকে। পুরুষমানুষ সুযোগ পেলেই বাইরের দিকে নজর দেয়। এ আবার কেমন কথা? একটা সম্পর্কের পুরোটা জুড়েই রয়েছে বিশ্বাস। একটা মানুষকে বিশ্বাস না করলে তাকে ভালোবাসা যায় নাকি? একজন মানুষ যদি সত্যিকার অর্থেই তার স্বামী বা স্ত্রীকে ভালোবেসে থাকে, তাহলে কি তাকে নিয়ে এ ধরনের সন্দেহ করতে পারে? নাজ ফেসবুকে ঢুকল। আজকাল বেশিরভাগ সময় এখানেই কাটে তার। জরিনা বাড়িতে থাকলে তার সঙ্গে দু-একটা কথা বলে সময় পার করা যায়। কিন্তু সে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই নাজ একদম একা। একা থাকতে প্রচণ্ড অস্বস্তি লাগে তার। অস্বস্তিতে দম বন্ধ হয়ে আসে। সেই অস্বস্তি থেকে খানিকটা হলেও মুক্তি দেয় এই ফেসবুক। কিন্তু আজ একেবারে উল্টো চিত্র। নিউজ ফিডে ঢুকতেই অস্বস্তি কাটার বদলে বরং কয়েকগুণ বেড়ে গেছে। ময়মনসিংহে নাজের সবথেকে কাছের ৩ বান্ধবী কণা, মালা এবং শিউলি। কলেজ থেকে বাড়ির ফিরেই আবার এদের সঙ্গে ঘুরতে যাওয়া ছিল নাজের রোজকার রুটিন।
কখনো ফুচকা খেতে, কখনো সিনেমা দেখতে, কখনো বা নদীর পাড়ে। নাজ বিয়ের পর ঢাকায় এসে একা হয়ে পড়েছে, অথচ এরা ঠিকই নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে। তারা তিনজন ঝালমুড়ি খাচ্ছে এমন একটা ছবি পোস্ট করে কণা লিখেছে, ফ্রেন্ডস ফরএভার। রাগে গা কাঁপতে শুরু করল নাজের। দলের একজন সদস্য নেই, অথচ সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই এদের। পোস্টটাতে অ্যাংরি রিয়েক্ট দিয়ে ফোন বন্ধ করে রাখল নাজ। সূর্য ডোবার কিছুক্ষণের মধ্যেই কলিং বেল বেজে উঠল। নাজ যেন হাফ ছেড়ে বাঁচল। যাক, এবার এই মানুষটাকে একটু বিরক্ত করে সময় কাটানো যাবে। সাইম ব্যস্ত ভঙ্গিতে ঢুকল। তার হাত ভর্তি কতগুলো প্যাকেট। বাড়িতে পা রাখতেই সোজা চলে নিজের ঘরের দিকে। যেন প্যাকেটগুলো নাজের থেকে আড়াল করার তীব্র চেষ্টা। আড়াল করার কি আছে? তার ব্যক্তিগত জিনিস নাজ ধরতে যাবে কেন? সাইম ফ্রেশ হয়ে বসার ঘরে এসে দেখে নাজ ক্লান্ত ভঙ্গিতে তাকিয়ে আছে টিভির দিকে। সাইম অন্য একটা সোফায় বসতে বসতে বলল, সারাদিন কি করলে? নাজ হাই তুলতে তুলতে বলল, তেমন কিছু না। পড়তে বসনি নিশ্চয়ই। আমি শুধু পরীক্ষার আগের দিনই বই খুলে দেখি। সেজন্যেই তো রেজাল্টের এই অবস্থা। আপনাকে না বলেছি, আমার রেজাল্ট নিয়ে বাজে কথা বলবেন না। আর তোমাকেও না বলেছি, আমার এখানে কোনো ফাঁকিবাজি চলবে না। কাজে ফাঁকি দেওয়াটা আমি একদমই পছন্দ করি না, ইউ নো দ্যাট ভেরি ওয়েল। আমার সাথে থেকে কিছুতেই খারাপ রেজাল্ট করতে পারবে না তুমি। যাও, এক্ষুনি পড়তে বসো। বসব না। কি করবেন আপনি? আমাকে আপনার সঙ্গে রাখবেন না? না রাখলে আমারও দরকার নেই থাকার। দিয়ে আসুন আমাকে বাড়িতে। সাইম ঠোঁটের কোণে অস্পষ্ট হাসির আভা ফুটিয়ে তুলে বলল, বাড়ি দিয়ে আসব কেন? তোমাকে শাস্তি দিব তোমার মতো করে? মানে? ভাবছি ফেসবুকে একটা পোস্ট করব। খারাপ ছাত্রী হইতে সাবধান। ভুলেও এই ছাত্রীর 10 গজের মধ্যে যাবেন না, আপনাকেও খারাপ ছাত্র বা ছাত্রী বানিয়ে ছাড়বে। আর নিচে থাকবে তোমার ছবি। ভালো হবে না? নাজ হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইল সাইমের দিকে। সাইম আবারও বলল, আর আমার গুণধর বোন তো আছেই। তাকে বলবো তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সবাইকে সযত্নে ট্যাগ করে দিবে। নাজ নিচু গলায় বলল, আপনি এসব কিছুই করবেন না। তোমার কি মনে হয় আমি ঠাট্টা করছি? আমার তো তাই মনে হয়। ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে সাইম তার ফোনটা নাজের সামনে তুলে ধরে বলল, কি সাংঘাতিক ব্যাপার। পোস্ট করেছি 1 মিনিটও হয়নি, এর মধ্যেই 7টা হাহা রিয়েক্ট। আজ তোমার কারণে ফেমাস হয়ে যাব মনে হচ্ছে। নাজ হকচকিয়ে গিয়ে বলল, আপনি সত্যি সত্যি পোস্ট করলেন? মিথ্যামিথি আবার পোস্ট করা যায় নাকি? নাজ আতঙ্কিত হয়ে বলল, ডিলিট করুন। এক্ষুনি ডিলিট করুন। সাইম স্বাভাবিকভাবেই বলল, যতক্ষণ না তুমি পড়তে বসছ, ততক্ষণ এই পোস্ট ডিলিট হবে না। নাজ কাঁদো কাঁদো গলায় বলল, এত খারাপ কেন আপনি? কথা বলে সময় নষ্ট না করে যাও পড়তে বসো। হাহার সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে। বাধ্য হয়েই পড়তে বসল নাজ। এই লোকটা তার জীবনটাকে টিস্যু পেপার বানিয়ে রেখেছে। যে মেয়েটা তাকে বিয়ে না করে পালিয়ে গেছে, বেঁচে গেছে। নাজেরও উচিত ছিল ওই মেয়েটার মতো পালিয়ে যাওয়া। টানা 1.5 ঘন্টা পড়াশোনা করে মাথা ভনভন করে উঠল নাজের। একসঙ্গে এত পড়াশোনা নাজ গত 2 বছরে করেনি। আর পড়া সম্ভব না, টেবিল ছেড়ে উঠে দাঁড়াল নাজ। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে।
সেদিকেই পা বাড়ালো সে। সাইম কি যেন রান্না করছে। নাজ তার কাছে গিয়ে বলল, কি রান্না করছেন? সাইম গম্ভীর গলায় বলল, পায়েস। নাজ উৎফুল্ল গলায় বলল, আমি আপনাকে হেল্প করি। থ্যাঙ্কস ফর ইউর কিন্ডনেস, আমার কোনো হেল্পের প্রয়োজন নেই। তুমি পড়তে যাও। পড়েই তো এলাম, আমি আর পড়তে পারবো না। তোমার মতো বয়সে আমি প্রতিদিন 8 ঘন্টা করে পড়তাম। আর সেখানে তুমি 8 ঘন্টা পড়ে লাভটা কি হলো? আপনি কি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন? সাইম কঠিন গলায় কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই তার ফোনটা বেজে উঠল। সাইম বলল, এখানে 6 চামচ চিনি দাও তো, আমি আসছি। সাইম ফোনটা নিয়ে চলে যেতেই নাজ আগ্রহের সঙ্গে পায়েসে চিনি মেশালো। এই প্রথম তাকে কোনো একটা দায়িত্ব দিয়েছে মানুষটা। সাইম ফিরে এসে বলল, চিনি দিয়েছ? হু, কই দেখি। একটা চামচ দিয়ে পায়েস চেখে দেখল নাজ। সঙ্গে সঙ্গে কুঞ্চিত হয়ে উঠল তার ভ্রুযুগল। সত্যিই চিনি দিয়েছ? তা ছাড়া আর কি দিব? নিজেই খেয়ে দেখো। নাজ একটু পায়েস খেয়েই মুখ বিকৃত করে বলল, চিহ। আপনি একেবারেই রান্না করতে পারেন না। সাইম দাঁতে দাঁত চেপে বলল, আমি রান্না ঠিকই করতে পারি, তবে আমার পায়েসে কেউ যদি লবণ মিশিয়ে দেয় তখন আর কি করা? নাজ খেয়াল করল, সত্যি সত্যিই সে লবণ মিশিয়ে দিয়েছে। সাইম কঠিন গলায় বলল, একটা কাজও যদি ঠিকমতো করতে পারো। বিশ্বাস করুন আমি ইচ্ছা করে করিনি। বিশ্বাস করেছি। কারণ ইচ্ছা করে করতেও বুদ্ধি লাগে। তোমার তো সে বুদ্ধিও নেই। ইডিয়ট কোথাকার। শুনুন। তাকে থামিয়ে দিয়ে সাইম বলল, এই তুমি রান্নাঘর থেকে যাও তো। এখানে থাকলে একটা না একটা ঝামেলা করতেই থাকবে। মন খারাপ করে বারান্দায় এসে বসল নাজ। এই লোকটা একটা অজুহাত পেলেই বকে তাকে। এত বকাঝকা করে কি মজা পায় কে জানে। নাজ ঠিক করল এখন থেকে আর কথাই বলবে না তার সঙ্গে। এতে করে যদি তার বকার পরিমাণ কমে। এই বাড়ির বারান্দাটা বেশ সুন্দর। গ্রিলবিহীন এই বারান্দাটার রেলিংয়ের ওপরে ঝুলন্ত টবে বেশ অনেকগুলো গাছ লাগিয়েছে সাইম। আর ফ্লোর জুড়ে ঘাসের কার্পেট। নাজ আসার পর এখানে একটা দোলনাও আনা হয়েছে। নাজ গিয়ে বসে পড়ল দোলনাটার ওপরে। এখান থেকে পরিষ্কার দেখা যায় চাঁদটাকে। নাজ প্রায়ই এখানে এসে বসে থাকে। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে চাঁদের দিকে। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। এই চাঁদের ওপরে প্রথম কদম যে রেখেছিল, সে না জানি কত ভাগ্যবান। এভাবেই ঘণ্টাখানেক বসে রইল নাজ। হুট করে সাইম এসে বসল তার পাশে। তার মুখের কাছে একটা চামচ ধরে বলল, খেয়ে দেখো কেমন হয়েছে। নাজ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সাইমের দিকে। এই মানুষটা তাকে খাইয়ে দিতে চাইছে? ভাবা যায়। কি হলো খাও। পায়েস মুখে দিতেই দ্বিতীয় দফা অবাক হয়ে উঠল নাজ। লবণের সেই কটু স্বাদ একেবারেই নেই। কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হলো তাই না? করতেই হতো। আজ একটা বিশেষ দিন তো, তাই। নাজ কিছু বলল না, বিস্ময়ের সঙ্গে তাকিয়ে রইল সাইমের দিকে। হ্যাপি বার্থডে নাজ। এবার যেন নাজের চোখে পানি চলে এলো। একে তো এই প্রথম মানুষটা তাকে নাজ বলে ডেকেছে, তার ওপরে আবার তার জন্মদিনও মনে করে রেখেছে। অশ্রু লুকাতে অন্যদিকে মুখ ঘোরাল নাজ। তবে লুকিয়ে রাখতে পারল না, সাইম ঠিকই বুঝে ফেলল মেয়েটা কাঁদছে। সাইম বলল, হয়েছে,
আর কাঁদতে হবে না। তাকাও এদিকে। নাজ সাবধানে চোখের জল মুছে তাকালো তার দিকে। সাইম নাজের হাতে র্যাপিং পেপারে মোড়ানো একটা প্যাকেট তুলে দিয়ে বলল, তোমার বার্থডে গিফট। দেখো তো পছন্দ হয় কিনা। নাজ লজ্জিত গলায় বলল, আপনি জানলেন কিভাবে? জানতে হয়। নাজ র্যাপিং পেপার খুলছে আর ওদিকে সাইম মিটিমিটি হাসছে। সেই হাসির অর্থ প্রথমে নাজ বুঝতে না পারলেও গিফটটা দেখার পর ঠিকই বুঝতে পারল। গিফট নামক বস্তুটা দেখেই প্রবল রাগ তার শিরদাঁড়া প্রকম্পিত করে বয়ে গেল। এমন বিশ্রী গিফট কেউ কাউকে দিতে পারে? তাও আবার জন্মদিনে? নাজকে তার স্বামীর দেওয়া প্রথম উপহার একটি বই। বইয়ের নাম, লেখাপড়ায় সাফল্য অর্জনের 101টি টিপস। এত সুন্দর একটা মুহূর্তে নিমিষেই পানি ঢেলে দিল ছেলেটা। লেখাপড়া ছাড়া তার মাথায় আর কিছুই ঘোরে না নাকি? নাজভ্রু কুঁচকে তাকিয়ে রইল সাইমের দিকে। এদিকে সাইমের মিটিমিটি হাসি যেন থামছেই না। নাজ কঠিন গলায় বলল, আপনার গিফট আপনার কাছেই রাখুন। সাইম কিছু একটা বলছে যাচ্ছিল, তবে সেই সুযোগ তাকে না দিয়ে নাজ উঠে চলে গেল তার ঘরে। ঘরে যেতেই বিস্ময় খাবি খেয়ে উঠল সে। বিছানার ওপরে বিশাল এক ঝুড়ি। ঝুড়ি ভর্তি কাচের চুড়ি। পৃথিবীতে যতগুলো রং আছে, সেই সব রঙের চুড়িই হয়তো সাজানো আছে ঝুড়িটায়। এতগুলো চুড়ি একসঙ্গে নাজ কোনো দোকানেও দেখেনি। ঝুড়ির পাশেই আবার কতগুলো রজনীগন্ধা ফুল। আচ্ছা, সাইম জানল কি করে যে কাচের চুড়ি আর রজনীগন্ধা ফুলের মতো অন্য কিছুই নাজকে খুশি করতে পারে না। আনন্দে আত্মহারা হয়ে বিছানায় গিয়ে বসল নাজ। চুড়ি ভর্তি ঝুড়িটার ওপরে রঙিন চিরকুট। লেখাটা ইংরেজিতে, ওয়েলকাম টু দ্যাট লিগ্যাল এজ অফ ম্যারেজ। আনমনেই হেসে উঠল নাজ। সাইম নামের মানুষটাকে সে এখনো বুঝে উঠতে পারল না। কখনো বুঝতে পারবে বলে মনেও হচ্ছে না। মাঝে মাঝে নাজের মনে হয় তার মতো গম্ভীর, রাগী, বিরক্তিকর মানুষ আর দ্বিতীয়টি নেই। সেই একই নাজ আবার মাঝে মাঝে প্রশ্ন করে নিজেকে, মানুষটা এত ভালো কেন? মানুষটাকে নিয়ে এত দ্বিধা কেন তার মাঝে? দ্বিধার মধ্যেই কেটে গেল আরও কয়েকটা দিন। নতুন শহর, নতুন কলেজ, নতুন মানুষ সবকিছুর সঙ্গে একটু একটু করে মানিয়ে উঠেছে নাজ। তবে একটা জিনিস এখনও অপরিবর্তনশীল। সেটা হলো সাইমের সঙ্গে তার খুনসুটি ঝগড়া। আজ শুক্রবার। দরজার বাইরে থেকেই চেঁচামেচির আওয়াজ পেয়ে থমকে গেল সাইম। গতরাত থেকেই নানা বিষয়ে নাজের চেঁচামেচি লেগেই আছে। এই মেয়েটার আবার কি হলো কে জানে? চাবি দিয়ে দরজা খুলে সাইম দেখতে পেল জরিনা বেচারির ওপর দিয়ে ক্রোধের প্রবল স্রোত বয়ে যাচ্ছে। নাজ হুঙ্কার দিয়ে বলল, ফ্যানগুলোর এই অবস্থা কেন জরিনা? তোমাকে না গত সপ্তাহে বলেছি ফ্যানগুলো পরিষ্কার করতে? জরিনা অসহায় বলল, এখনই করতেছি আফা। এটা তো সেই গত সপ্তাহ থেকেই শুনছি। আমি যদি ডাস্ট অ্যালার্জিতে মরে যাই, তোমার খবর আছে। নাজ এবার সাইমের দিকে তাকিয়ে বলল, আর আপনি এই ভরদুপুরে কোথায় গিয়েছিলেন? সাইম বলল, অফিসে। শুক্রবারে আবার কিসের অফিস? কাজ ছাড়া কি কিছুই ঘোরে না মাথায়? আপনাকে না বলেছিলাম, আজকে বুকশেলফটা পরিষ্কার করব, আপনি আমাকে হেল্প করবেন। তাও চলে গেলেন কেন? সাইম শান্ত গলায় বলল, আরে বাবা, আমার ল্যাপটপটা ফেলে এসেছিলাম। তোমার কি হলো বলো তো? স্বাভাবিকের থেকেও বেশি পাগলামি করছো কেন? পাগলামি করছি কারণ আমি পাগল। সব দোষ আপনার। যাচাই বাছাই করে পাগল একটা মেয়েকে বিয়ে করেছেন কেন আপনি?
সায়েমকে আর কথা বলার সুযোগ না দিয়ে নাজ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে রইল। জরিনা আতঙ্কিত গলায় ফিসফিস করে বলল, ভাইজান, কিছু মনে না করলে একটা কথা কইতাম। কি? আফারে মনে হয় জিনে ধরছে। ভালা একটা মানুষ, জিনে না ধরলে এই রকম বদলায় যায়? সাইম মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। মূর্খ মানুষদের এই এক সমস্যা, কিছু একটা হলেই সব দোষ চাপিয়ে দেবে জিনদের হাতে। সাইম চলে গেল নাজের ঘরে। বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে আছে মেয়েটা। সাইম বলল, বুকশেলফ পরিষ্কার করবে না? নাজ ক্লান্ত গলায় বলল, আজ আর ইচ্ছা করছে না, অন্য আরেকদিন করি। আচ্ছা, এখন চলো, টস শুরু হয়ে যাবে। পরে ডাকিনি বলে আমার ওপর চেঁচামেচি করতে পারবে না কিন্তু। নাজ উঠে সাইমের পিছু পিছু চলে এল বসার ঘরে। মেয়েটার ক্রিকেটের প্রতি ভয়াবহ আগ্রহ। মেয়েরাও যে এতটা ক্রিকেট প্রেমী পারে তা নাজকে দেখেই প্রথম উপলব্ধি করেছিল সাইম। কিছুদিন আগের কথা, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ চলছে। সেকেন্ড ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা, জিততে প্রয়োজন ৩৬ বলে ৬২ রান। নাজ দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে বলল, এই সাকিবের মতো বাজে ক্যাপ্টেন পৃথিবীতে আরেকটা নেই। আজ ওর ক্যাপ্টেন্সির জন্যেই হারব আমরা। সাইম খানিকটা হেসে বলল, সত্যি করে একটা বলো তো নাজ, এখানে যা হচ্ছে তুমি কি কিছুই বুঝতে পারছ? তখন থেকে তো শুধু সাকিব সাকিব করছ। সাকিব ছাড়া আর কোনো ক্রিকেটারকে চেনো তুমি? আচ্ছা, সাকিব ছাড়া বাংলাদেশের ৫ জন ক্রিকেটারের নাম বলো তো। নাজ বিরক্ত গলায় বলল, আপনার প্যাচাল বন্ধ করবেন? এদিকে ওরা ২-১ রান নিয়ে নিয়ে ম্যাচ জিতে যাচ্ছে আর আপনি আছেন আপনার প্যাচাল নিয়ে। এখন দরকার হলো মিডনে একটা ফিল্ডার, লংঅনে তো ফিল্ডারের কোনো দরকার নেই। এগুলো সব ক্যাপ্টেনের দোষ। বুঝতে পারছেন আপনি? সাইম সেদিন হতভম্ব হয়ে তাকিয়েছিল নাজের দিকে। মেয়েরাও ফিল্ডিং পয়েন্টগুলোর নাম জানতে পারে, এ যেন নবম আশ্চর্য। আজ বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের খেলা। বাংলাদেশ টসে জিতে ব্যাটিং নিয়েছে। ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট পড়ে যাচ্ছে, অথচ নাজের কোনো বিকার নেই। কেমন অন্যমনস্ক ভঙ্গিতে তাকিয়ে টিভির দিকে। অন্যান্য দিনে খেলার সময় চেঁচামেচি করে বাড়ি মাথায় করে মেয়েটা। আজ হঠাৎ এতটা পরিবর্তন। কাজ শেষে টেবিল গোছাতে গোছাতে জরিনা বলল, আফা, টেবিলে খাবার দিয়া গেলাম, সময়মতো খায়া নিয়েন। জরিনা যেতেই সাইম বলল, চলো খেয়ে নিই, আমার ক্ষুধা লেগেছে। খাবার টেবিলেও অন্যমনস্ক ভঙ্গিতে বসে রইল নাজ। যার কথায় পুরো বাড়িটা মুখরিত হয়ে থাকে, তার এই নিশ্চুপ নীরবতা ঠিক সহ্য করতে পারছে সাইম। কেন সহ্য করতে পারছে না? বিয়ের পর থেকে তার একটাই স্বপ্ন, নাজ নামের এফএম রেডিও যেন একবেলার জন্যে কানের কাছে বাজা বন্ধ হয়। সেই এফএম রেডিও যখন সত্যিই আজ বন্ধ হয়েছে, তখন কেন এত খারাপ লাগছে সাইমের? সাইম ভাত মাখতে মাখতে বলল, আর ইউ ওকে? হু, মায়ের জন্যে মন খারাপ? কয়েকটা দিন গিয়ে থেকে আসবে মায়ের কাছে। নাজ আক্ষেপজড়িত কণ্ঠে গলায় বলল, মন খারাপ হবে কেন? ১ ঘন্টার নোটিশে আমাকে বিয়ে দিতে যার খারাপ লাগেনি, তার জন্যে আমার খারাপ লাগা কিসের? মায়ের ওপরে রাগ পুষে রাখতে হয় না নাজ, নিজেরই ক্ষতি হয়। সব ব্যাপারে আপনাকে এত জ্ঞান দিতে কে বলেছে? আমার ব্যাপার আমাকেই বুঝতে দিন। নাজের ব্যাপারটা তাকেই বুঝতে দিয়ে চুপ করে রইল সাইম। অনেকটা সময় চুপ করে থেকে নাজ ইতস্তত করে বলল, শুনুন। হু,
না, কিছু না। কি হলো, বলো। কিছু হয়নি। খাওয়া দাওয়া সেরে নাজ ঘরের দিকে পা বাড়ালো। কি আশ্চর্য, মেয়েটা আবার ম্যাচ দেখতে বসল না। নাজের কর্মকাণ্ড মোটেও স্বাভাবিক ঠেকেছে না সাইমের কাছে। এই অস্বাভাবিকতাগুলো ভিন্ন একটা মানুষে পরিণত করেছে তাকে। সাইমের কাছে মনে হচ্ছে হুট করে অন্য আরেকটা মেয়ে এসে পড়েছে বাড়িতে। সাইম আবারও গেল নাজের ঘরে। নাজ উপুর হয়ে শুয়েছিল বিছানায়, সাইমকে ঢুকতে দেখে সঙ্গে সঙ্গে উঠে বসল। সাইম বলল, কি ব্যাপার? খেলা দেখবে না? ইচ্ছা করছে না, আপনি দেখুন। রানের যে অবস্থা, মনে হচ্ছে আজও আমরা হারব। চলো বাইরে কোথাও গিয়ে ঘুরে আসি। ঢাকায় আসার পর থেকে তো কোথাও ঘুরতে যাওনি। আজ ইচ্ছা করছে না। চলো, বাইরে কোথাও গেলে ভালো লাগবে। নাজ বিরক্ত গলায় বলল, বললাম তো ইচ্ছা করছে না। শুধু শুধু বিরক্ত করছেন কেন? সাইম ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, অল রাইট, আমি একাই ঘুরতে গেলাম। দরজাটা বন্ধ করে দাও। নাজ অবাক হয়ে লক্ষ্য করল মানুষটা সত্যি সত্যি তাকে রেখে ঘুরতে বেরিয়ে গেল। একটা মানুষকে অস্বস্তিতে ফেলে কি সহজেই বেরিয়ে গেল সে। আর কয়েকবার সাধাসাধিও তো করতে পারত। কিছুই ভালো লাগছে না। প্রচণ্ড অস্বস্তিতে গা কাঁপছে নাজের। ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে ছুটে অতীতে ফিরে যেতে। সন্ধ্যা মিলিয়েছে কিছুক্ষণ হল। সূর্যটা ডুবে যাওয়ার পর বাড়িতে একা একা থাকতে প্রচণ্ড ভয় লাগে নাজের। সাইমকে ব্যাপারটা কখনোই বলা হয়নি। বললেই সে ধরে নেবে নাজ একটা ভীতু মেয়ে। সাইমের কাছে কিছুতেই সে নিজেকে ভীতু হিসেবে প্রমাণ করতে চায় না। তবে নাজের কথা হল, সন্ধ্যার পর বাড়িতে একা একা থাকতে আমার ভয় লাগে। জাতীয় কথা মুখ ফুটে বলতে হবে কেন? কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষের তো এমনিতেই বুঝে যাওয়ার কথা। একটা মেয়েকে বাড়িতে একা ফেলে এতক্ষণ কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। আজ সে ফিরলে একটা ঝগড়া বাঁধাতেই হচ্ছে। কলিং বেলের আওয়াজে নাজের ৭-৫ ভাবনায় ছেদ পড়ল। উঠে গিয়ে ক্লান্ত ভঙ্গিতে দরজা খুলল। তার মুখভঙ্গি দেখে মনে হচ্ছে এক্ষুনি দুয়েকটা কড়া কথা শোনাবে সাইমকে। নাজ কিছু বলে ওঠার আগেই একটা প্যাকেট তার হাতে ধরিয়ে দিল সাইম। প্যাকেট খুলতেই সমস্ত বিরক্তি আর রাগম্লান হয়ে তৃপ্তির হাসি ফুটে উঠল তার ঠোঁটে। স্যানিটারি ন্যাপকিন। এই জিনিসটার প্রয়োজনেই তো সারাটা দিন অস্বস্তিতে কেটেছে নাজের। নাজ হতবাক গলায় বলল, আপনি বুঝলেন কিভাবে? তোমার মতো বোকা মেয়ে কপালে জুটলে বুঝে নিতেই হয়। এবার তো বুঝে গেলাম, কিন্তু নেক্সট টাইম? তোমার প্রয়োজনগুলোর কথা মুখ ফুটে না বললে আমি বুঝব কি করে? নাজের ভীষণ লজ্জা লাগছে। লজ্জায় তাকাতে পর্যন্ত পারছে না সাইমের দিকে। লজ্জিত গলায়ই বলল, থ্যাংক ইউ। সাইম ফ্রিজের দরজা খুলতে খুলতে বলল, ইউ ওয়েলকাম। আর ফ্রিজে আইসক্রিম রেখে দিল, খেয়ে নিও, ভালো লাগবে। নাজ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলেটার দিকে। তাদের সম্পর্ক আর ৫টা বিবাহিত দম্পতির মতো স্বাভাবিক না হলেও এই অস্বাভাবিকতার মাঝেই ছড়িয়ে আছে অন্যরকম এক স্বাভাবিকতা। তার ছোট ছোট প্রয়োজনগুলোর প্রতি মানুষটার খেয়াল রাখা, অল্পতেই ধমক দিয়ে ওঠা, এসবই একটু একটু করে মুগ্ধ করে তুলছে নাজকে। বাংলাদেশ জিতে যাচ্ছে, নিশ্চিত পরাজয়কে হাতের মুঠোয় এনে কি করে জিতে দেখাতে হয়, সেই কৌশল শুধুমাত্র বাংলাদেশেরই জানা। যে সাকিবকে সেদিন বকাবকি করছিল, তারই সেঞ্চুরিতে দল আজ জয়ের দ্বারপ্রান্তে। সাইম সারাটা দিন খেলা দেখলেও এখন আর দেখছে না।
এলাকার ছোট বড় অনেকে আনন্দ মিছিলে নেমেছে। বারান্দায় দাঁড়িয়ে সেই চমৎকার দৃশ্যের দিকেই তাকিয়ে রয়েছে সায়েম। নাজ বারান্দায় এসে তার পাশে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছেন কেন? বাংলাদেশের জিতে যাওয়া দেখবেন না? সায়েম শান্ত গলায় বলল, দেখছি তো, এই মানুষগুলোর আনন্দের মধ্যেই জিতে যাওয়া দেখছি। আমরা বাঙালিরা কি অদ্ভুত, তাই না? দল হেরে গেলে আমাদের হাহাকারের শেষ থাকে না, আর জিততে আনন্দের। এক্সাম্পল হিসেবে নিজের দিকেই তাকিয়ে দেখো। নাজ খিলখিল করে হেসে উঠল। বাংলাদেশ জেতার সঙ্গে সঙ্গে ক্রিকেট পাগল ভক্তদের উচ্ছ্বাস যেন সকল সীমা ছাড়িয়ে গেল। আকাশে ফুটে উঠল অসংখ্য আতশবাজি। সায়েম মুগ্ধ চোখে তাকিয়ে আছে আকাশের দিকে। তার দুচোখে পরিষ্কার দেখা যাচ্ছে আতশবাজির প্রতিচ্ছবি। আচমকাই এই মুহূর্তটা এত সুন্দর হয়ে উঠল কেন? সুবিশাল লাইব্রেরি, যতদূর পর্যন্ত চোখ যায় শুধু বই আর বই। এত বইয়ের আগে একসঙ্গে দেখেনি নাজ। লাইব্রেরিটা তার কলেজের। ক্লাসশুদ্ধ সবাইকে আনা হয়েছে এখানে। একটু পরেই ম্যাম এসে নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবেন। অ্যাসাইনমেন্টটা সম্ভবত লাইব্রেরি অথবা বইকেন্দ্রিক। ম্যাম আসার আগে সবাই চুপচাপ বসে বই পড়ছে। লাইব্রেরি নিঃশব্দ নীরবতা পালন করতে হয়, এই নিয়ম সকলেরই জানা। তবে জেনেও এক প্রকার অবহেলা করে উচ্চস্বরে গল্প করেই যাচ্ছে তুষি। তারপর কি হলো শোন, ভাইয়ার বিয়েতে আমরা প্রায় ৭০ জন বরযাত্রী যাচ্ছি। 2টা বাস ভাড়া করা হয়েছে। বাসে করে যশোরে যাচ্ছি। ওমা, হঠাৎ আমার মাথার ওপরে ঝপ করে শব্দ হল। আমি চিৎকার দিয়ে উঠতেই সবাই নেমে দেখল ছাদের ওপর গাছ থেকে একটা কাঁঠাল ভেঙে পড়েছে। চিন্তা করে দেখ, চলন্ত বাসের ওপর কাঁঠাল, তাও আবার ঠিক আমার মাথার ওপরে। নাজ খেয়াল করল লাইব্রেরিয়ান ম্যাডাম অগ্নিমূর্তি ধারণ করে এগিয়ে আসছে তাদের দিকে। চোখের ইশারায় চুপ করতে বলল তুষিকে। তবে কোনো ইশারাই যেন তার চোখে পড়ছে না। এক মনে কাঁঠালের গল্প করেই যাচ্ছে। লাইব্রেরিয়ান ম্যাডাম হুঙ্কার দিয়ে বললেন, এই মেয়ে, লাইব্রেরি কথা বলা নিষেধ, তুমি জানো না? তুষি হকচকিয়ে গিয়ে বলল, সরি ম্যাম। কিসের সরি? কলেজে উঠেছ অথচ এতটুকু আদব কায়দা শেখনি? বাবা মা কিছু শিখিয়ে পাঠায়নি? ম্যাম, বললাম তো সরি। এর মধ্যে বাবা মাকে টানছেন কেন? লাইব্রেরিয়ানের রাগের তেজ এবার যেন কয়েকগুণ বেড়ে গেল। এত বড় সাহস! আবার মুখে মুখে তর্ক করছে। শোনো, তোমার মুখে এত বড় বড় কথাই মানায় না। পরীক্ষায় যা রেজাল্ট করো পুরো কলেজের জানা আছে। সঙ্গে সঙ্গে তুষির মুখটা ছাইবর্ণ হয়ে উঠল। যতটুকু সময় তারা লাইব্রেরি ছিল, বেচারি মুখ গোমরা করেই রইল। নাজের মনটাও খারাপ হয়ে গেল। তুষির যতটা না অপরাধ, তার থেকে বেশি অপমান করা হয়েছে তাকে। কোনো মানে হয়? লাইব্রেরির কাজ শেষে নাজ ক্লাসে এসে বসল। আজ অ্যাকাউন্টিং স্যার আসেনি, তাই তার ক্লাসের সময়টুকু সকলে গল্পগুজব করেই কাটাচ্ছে। নাজ একা একা বসে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার হাতের নখগুলোর দিকে। নখের দিকে তাকিয়ে থেকে যতটা সময় পার করা যায়। ক্লাসে তুষি ছাড়া নাজের তেমন কোনো বন্ধু নেই। সে থাকলে গল্পে গল্পে সময়টা কখন যে পার হয়ে যেত। তুষি নাজকে বসিয়ে রেখে কোথাও যেন একটা গেছে মিনিট 20 হল। 20 মিনিট তেমন দীর্ঘ সময় না হলেও নাজের কাছে মনে হচ্ছে যেন অনন্তকাল। কিছুক্ষণের মধ্যেই নাজের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ঠোঁটে চিরচেনা হাসির রেখা টেনে ক্লাসে ঢুকল তুষি।
পাশে বসতেই নাজ বলে উঠল, কি ব্যাপার? খুব খুশি মনে হচ্ছে। তুষি বলল, মনে হলেও আমার মনটা প্রচণ্ড খারাপ। রাগে সমস্ত শরীর জ্বলছে। তাহলে হাসছিস কেন? তুষি ঠোঁটের কোণে বিচিত্র হাসির আভা ফুটিয়ে তুলে বলল, সেটা একটু পরেই টের পারি। মানে? আমি একা মানুষ, একটু কথা বলায় ওই মহিলা এমন তেলেবেগুনে জ্বলে উঠল। এবার যদি লাইব্রেরি সবাই একসঙ্গে চিৎকার করে ওঠে, তখন কি করব সে? নাজ উৎফুল্ল গলায় বলল, তুষি, সত্যি করে বল তো কি চলছে তোর মাথায়? তুষি নিচু গলায় বলল, সায়েন্সের পণ্ডিতগুলোর জন্যে আজ বিশেষ গিফট এসেছে। কি গিফট? চল দেখাই তোকে। তুষি নাজকে সঙ্গে নিয়ে চলে এলো বায়োলজি ল্যাবে। এই কলেজের সবগুলো ল্যাবই বিশাল ফুটবল মাঠের আকৃতির। তবে এই বায়োলজি ল্যাবটার বিশেষত্ব হল এর সৌন্দর্য। খুব সুন্দর করে ছবিটবি দিয়ে সাজানো হয়েছে জায়গাটাকে। ল্যাবে কমার্সের ছাত্রছাত্রীদের প্রবেশ নিষেধ হলেও তুষি আর নাজ প্রায়ই ক্লাস ফাঁকি দিয়ে সকলের অগোচরে এখানে এসে ঘুরে বেড়ায়। দুজনে পা টিপে টিপে চলে গেল ল্যাবটার একেবারে কোনায়। যেতে যেতে তুষি ফিসফিস করে বলল, একটা মজার জিনিস দেখবি? কি? তুষি আঙুল উঁচিয়ে একটা টেবিলের দিকে তাকিয়ে বলল, ওই দেখ। চোখ দুটো একটু কুঁচকে নাজ যা দেখতে পেল, তাতে হাড় হিম হয়ে উঠল তার। রক্তবর্ণ ধারণ করল তার চোখ মুখ। দুটো ছোট ছোট স্বচ্ছ কাচের বাক্স। বাক্স দুটো জুড়ে আনাগোনা করছে কতগুলো নিরীহ প্রাণী। প্রাণীগুলোকে আপাতদৃষ্টিতে নিরীহ মনে হলেও নাজের কাছে তারা ভয়ঙ্কর। তেলাপোকা। একসঙ্গে এতগুলো তেলাপোকাকে একসঙ্গে চলাফেরা করতে দেখে শিউরে উঠল নাজ। আতঙ্কিত গলায় বলল, এ কি? আমি গেলাম ভাই। তুষি নাজের চট করে নাজের হাতটা ধরে ফেলে বলল, কোথায় যাচ্ছিস? তেলাপোকা, আমি প্রচণ্ড ভয় পাই, তাও আবার এতগুলো একসঙ্গে। এখানে যদি আর এক সেকেন্ডও থাকি, আমি বোধহয় মরেই যাব। তুষি বিরক্ত গলায় বলল, সামান্য তেলাপোকাকে এত ভয় পাওয়ার কি আছে? ওরা তো আর তোকে খেয়ে ফেলতে পারবে না, বরং তুই ওদের খেতে পারবি। ছি, তোর তেলাপোকা তুইই খা, আমি গেলাম। যাবি মানে? মজা তো এখনো শুরুরই হলো না। আবার কিসের মজা? একবার ভেবে দেখ নাজ, লাইব্রেরি সবাই চুপচাপ বসে থাকে, যাকে বলে পিন ড্রপ সাইলেন্স। কিন্তু এই সুন্দর তেলাপোকারা যদি একসঙ্গে লাইব্রেরি ঢুকে পড়ে, তখন কি আর পিন ড্রপ সাইলেন্স বজায় থাকবে? নাজ কিছুটা সময় চুপ করে রইল। বুঝতে চেষ্টা করল মেয়েটার মাথার প্যাচ। তুষির মাথায় সর্বক্ষণ কোনো না কোনো প্যাচ ঘুরতেই থাকে। এটা আবার কোনো প্যাচকে জানে? নাজ বলল, না, থাকবে না। তুই বরং তেলাপোকাদের লাইব্রেরি যাওয়ার রাস্তাটা দেখিয়ে দে। ওরা গিয়ে একসঙ্গে হামলা করুক। তুষি বিরক্ত গলায় বলল, সেটা করতে পারলে কি আর আমি এতক্ষণ হাত গুটিয়ে বসে থাকি? তোর মতলব কিন্তু আমার মোটেও ভালো ঠেকেছে না। ঠেকেছে না, কারণ আমার মতলব ভালো নয়। আমার মতলব হলো এই বাক্সভর্তি তেলাপোকাগুলোকে লাইব্রেরি ছেড়ে দেওয়া। নাজ বিস্মিত হয়ে তাকিয়ে রইল তুষির দিকে। বিস্মিত গলায় বলল, পাগল টাগল হয়ে গেলি নাকি তুই? তুষি রাগে গজগজ করতে করতে বলল, পাগল হব কেন? রাগে আমার সারা শরীর জ্বলছে। প্রতিনিয়ত কেউ না কেউ আমাকে অপমান করে যাচ্ছে। আজ পুরো কলেজ টের পাবে আমাকে অপমান করার পরিণাম। তুই কিন্তু আমাকে হেল্প করবি। কোনো হেল্পের মধ্যে নাই আমি। তুষি অসহায় গলায় বলল, হেল্প করবি না?
তুই না আমার বেস্টি? ওসব বেস্টি ফেস্টি বুঝি না। এরকম করিস না দোস্ত, একটু পরেই তো পণ্ডিতরা এসে এগুলো কাটাকাটি শুরু করে দেবে। দেখ তুষি, তোর এসব পাগলামির মধ্যে আমি নেই। আমি আমার এই হাত দিয়ে কিছুতেই ওই তেলাপোকার বক্স ধরতে পারব না, লাইব্রেরি নিয়ে যাওয়া তো দূরের কথা। তুষি ধমক দিয়ে বলল, আরে গাধা, তোকে বক্স ধরতে কে বলেছে? আমি এটা নিয়ে যাব, তুই শুধু দেখবি সামনে থেকে কেউ আসছে কিনা। নাজ সংবিত ফিরে পেয়ে কিছুটা শান্ত ভঙ্গিতে বলল, ওহ, আগে বলবি না? লাইব্রেরিটা দোতলায় আর বায়োলজি ল্যাব নিচতলায়। এখন থেকে লাইব্রেরি যেতে খুব একটা বেশি সময় লাগবে না। পথে কারোর দেখা না পেলেই হল। ছোট ছোট পা এগিয়ে গেল তুষি। তার সামনেই নাজ। নাজ দরজার বাইরে উকি পরিস্থিতিটা বুঝতে চেষ্টা করছে। না, আশেপাশে কেউ নেই। থাকার কথাও অবশ্য নয়। এই সময় ক্লাস চলে, সবাই তো আর তাদের মতো ঘুরে বেড়ায় না। নাজ নিচু গলায় বলল, কেউ নেই, আয়। দুজনে সিঁড়ির গোড়ায় পৌঁছালে নাজ আবার ভালো করে দেখে নিল কেউ আসছে কিনা। কেউ আসছে না, এই আশ্বাসে যখন সিঁড়িতে পা রাখতে যাবে তখনই কোত্থেকে যেন চলে এল কলেজের এক আয়া। ভাগ্যিস সিঁড়ির গোড়ার ফাঁকা জায়গায় পুরনো কাগজের স্তূপ আছে। তুষি চট করে বাক্সটাকে সেই স্তূপের আড়ালে রেখে দিল। আয়া পান চিবোতে চিবোতে বলল, ক্লাসে যাও। নাজভ্রু কুচকে বলল, ক্লাসেই তো যাচ্ছি। দুজনকে বাধ্য হয়েই সেই আয়ার পিছু পিছু 3 তলা পর্যন্ত উঠতে হয়। আয়া নিজের কাজে চলে গেলেই তারা পুনরায় নিচে নেমে বাক্সটা নিয়ে উপরে উঠতে থাকে। কিছুদূর উঠে যাওয়ার পর তুষি ফিসফিস করে বলল, তখন একটা পুরনো কাগজ সাথে আনলে ভালো হতো। কাগজ দিয়ে বাক্সটা ঢেকে রাখতাম। চুপ কর তো। অর্ধেক পথ চলে এসেছি, এখন এই কথা বলছিস? না মানে, বলছি যে হলে ভালো হতো। ভালো হওয়ার দরকার নেই। কোনোমতে লাইব্রেরির কাছে যেতে পারলে বাঁচি। ওদের লাইব্রেরির 2টো দরজা। একটা সামনের দরজা আরেকটা পেছনের। পেছনের দরজা দিয়ে মানুষ খুব একটা যাতায়াত করে না বললেই চলে। দুজনে ওই দরজাটার পেছনে গিয়ে বসল। তুষি একবার উকি দিয়ে দেখে নিল, বেশ অনেকগুলো ছেলে মেয়ে বইয়ে মুখ গুজে পড়ছে। আর লাইব্রেরিয়ান ম্যাডাম ওদিকে ফিরে শেলফে কি যেন খুঁজছেন। কারোর দৃষ্টি এদিকে নেই। তুষি আস্তে করে বাক্সটাকে লাইব্রেরি ঘরের ভেতরে রাখল। ওদিকে নাজ বহুকষ্টে হাসি চেপে রেখেছে, তুষির মুখও হাসি হাসি। সাবধানে মুখটা খুলে দিতেই বেরিয়ে এল তেলাপোকাদের সেনা। বেশি নয়, প্রায় 7-8টা তেলাপোকা হবে। গুটি গুটি পায়ে ছড়িয়ে পড়ল পুরো লাইব্রেরি। নাজ আর তুষি 1 সেকেন্ডও অপেক্ষা না করে দৌড়ে পালিয়ে কিছুদূর দিয়ে দাঁড়াল। বইয়ে ডুবে থাকা পাঠক পাঠিকাদের দৃষ্টি বোধ হয় তখনও আকর্ষণ করতে পারেনি তেলাপোকা বাহিনী। কিছুটা সময় পরেই বিকট এক চিৎকার ভেসে এলো লাইব্রেরি থেকে। পুরো কলেজ যেন কেঁপে উঠল সেই চিৎকার। মনোযোগী ছেলেমেয়েগুলো আর্তনাদ করতে করতে বেরিয়ে এল। তাদের পেছনে ছুটতে ছুটতে বের হলেন লাইব্রেরিয়ান। দেখার মতো একটা দৃশ্য। ওরা দুজনে দেখেই আর অপেক্ষা করল না। সঙ্গে সঙ্গে ছুটে উপরে উঠে এল। তাদের হাসি যেন থামছেই না। হাসতে হাসতে সিঁড়িতেই গড়াগড়ি খাচ্ছে। নাজ কিছুটা একটা বলছে চেষ্টা করছে, তবে কথাগুলো তার খিলখিল হাসির আড়ালেই চাপা পড়ে গেল। তুষি হাসতে হাসতে বলল, উনার চেহারাটা দেখেছিলি? নাজ কোনোমতে হাসি থামিয়ে বলল, মনে হয় যেন ভূত দেখেছে। দুজনে আবারও খিলখিল করে হেসে উঠল।
কিছুটা সময় পর নিজেদের শান্ত করে ফিরে গেল ক্লাসে। স্যার বোর্ডে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখাচ্ছেন। দুজনেই মনোযোগ দেওয়ার চেষ্টা করল, কিন্তু কিসের কি? হাসি যেন থামছেই না। মুখ চেপে হেসেই যাচ্ছে তারা। স্যার রাগী কণ্ঠে বললেন, এই তোমরা হাসছ কেন? তুষি বহুকষ্টে গলায় স্বর স্বাভাবিক রেখে বলল, কিছু না স্যার। তুষির কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গেই নাজ ফিক করে হেসে ফেলল। নাজের দেখা দেখি সেও আর হাসিটা চেপে রাখতে পারল না। স্যার কঠিন গলায় বলল, কি ফাজিল মেয়ে, বেরিয়ে যাও, তোমাদের মতো ছাত্রীর প্রয়োজন নেই ক্লাসে। নাজ মুখে হাত চেপে বলল, সরি স্যার। আরও দুটো ক্লাস চলে গেল, কিন্তু তাদের উচ্ছ্বাস আর কমে না। দুজনের এই চাপা খিলখিল হাসির রহস্য ক্লাসের কেউই পারল না উদ্ধার করতে। অবশেষে সমস্ত উচ্ছ্বাস শেষ হতেই হল। ক্লাসে একজন পিয়ন এসে বললেন, তুষি আর নাজনীন, তোমাদের প্রিন্সিপাল ম্যাডাম ডাকে। সঙ্গে সঙ্গে রক্তবর্ণ ধারণ করল নাজের চোখমুখ। কেউ কি তাহলে কিছু বুঝে গেল? চারিদিকে কেমন থমথমে পরিবেশ। মাথার ওপরে ফ্যানটা যে ঘুরছে, তার ভঙ্গিমাও থমথমে। সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। প্রিন্সিপাল ম্যাডাম সাইমকে ডেকে পাঠিয়েছেন। নাজ ভেবে পায় না তার কি এমন অপরাধ ছিল। অপরাধ যদি হয়েই থাকে, কলেজ কর্তৃপক্ষ নিজে থেকে তাদের শাস্তি দিলই তো হয়ে যেত। শুধু শুধু গার্জিয়ান ডেকে ঝামেলা বাড়াবার কোনো মানে হয় না। ওদিকে একটু আগে এসেছিল তুষির মাও। মা এবং প্রিন্সিপাল ম্যাডামের সামনে অপরাধের কথা অকপটে স্বীকার করে সে বলেছে, এই কলেজে আমাকে প্রতিনিয়ত অপমান করা হয়। আমাকে অপমান করলে আমি চুপ করে বসে থাকব কেন? তুষিকে কোনো শাস্তি দিয়েছে কিনা কে জানে। নাজ ভেবে পায় না একটা মেয়ে দিনের পর দিন ফেল করে যায় আর কলেজে দিনের পর দিন তাকে করা হয় অপমান। আজকের লাইব্রেরির ঘটনা সে সকল অপমানের বিরুদ্ধে তুষির প্রতিশোধের গল্প। যদিও প্রতিশোধ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ধরা পড়তে হয় তাকে। এসবের মাঝে নাজের ভূমিকাটা কি? তাকে তো আর অপমান করা হয়নি, লাইব্রেরি তেলাপোকা ছেড়ে দেওয়ার আইডিয়াটাও তার ছিল না। সে কেবল তুষিকে পথ দেখিয়ে সাহায্য করেছে। এর জন্যে সাইমকে ডেকে আনতে হবে? সাইম গম্ভীর ভঙ্গিতে বসে আছে। চোখে মুখে যথেষ্ট স্বাভাবিকতার ছাপ ধরে রাখার চেষ্টা করলেও নাজ ঠিকই বুঝতে পারছে প্রচণ্ড রাগে ভেতরে ভেতরে জ্বলে যাচ্ছে সে। নাজ প্রিন্সিপালের ঘরে এক কোনায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। সাইমের সঙ্গে একবার চোখাচোখি হতেই ভয়ে দৃষ্টি সরিয়ে ফেলল অন্যদিকে। প্রিন্সিপাল ম্যাডাম বললেন, এভাবে হুট করে ডাকার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনার খুব একটা অসুবিধা হয়নি। সাইম শীতল গলায় বলল, জি না। আমরা শিক্ষকরা আপনার কাজকে খুবই এপ্রিশিয়েট করি। আমাদের কলেজের বহু মেয়েদের পড়াশোনা শেষ হবার আগেই বিয়ে হয়ে গেছে। বিয়ের পর আমরা হাজার চেষ্টা করেও তাদের লেখাপড়ায় ফেরাতে পারিনি। আর সেখানে নাজনীনের ঘটনা একেবারেই ব্যতিক্রম। বিয়ের পর আপনি নিজে এসে ওকে ভর্তি করিয়ে দিয়ে গেছেন। তাই আমরা চাই না ওর পড়াশোনা নিয়ে আপনাকে খুব একটা বিরক্ত করতে। কিন্তু সাইম তাকে থামিয়ে দিয়ে বলল, ইউ ডোন্ট হ্যাভ টু ওরি অ্যাবাউট দ্যাট। ও কি ঘটিয়েছে সেটা বলুন। প্রিন্সিপাল ম্যাডাম ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বললেন, বললে বিশ্বাস করবেন না, নিজের চোখেই দেখুন। তিনি কম্পিউটারে একটা ভিডিও রেকর্ডিং ছেড়ে দিল। নাজ ভালোভাবে লক্ষ্য করতেই বুঝল, জিনিসটা সিসিটিভি ফুটেজ। ছাগল কোথাকার, মনে মনে তুষির উদ্দেশ্যে বলল সে। নাজ না হয় নতুন,
কিন্তু তুষি? বহুকাল ধরেই তো এই কলেজে তার বিচরণ। এখানে যে সিসিটিভি ক্যামেরা আছে, মেয়েটা জানে না নাকি? সাইম পুরো ভিডিওটা মনোযোগ দিয়েই দেখল। তবে ওই বাক্সটার ভেতরে কি ছিল, সম্ভবত বুঝতে পারল না। তাই লাইব্রেরি থেকে ছেলে মেয়েগুলোকে চিৎকার করে বেরিয়ে আসতে দেখে সাইম চমকে উঠে বলল, কি হলো? তেলাপোকা মানে? আজ সকালে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্যে কতগুলো তেলাপোকা আমাদের ল্যাবে আনা হয়। তারা দুজন সেই তেলাপোকাগুলোকে লাইব্রেরি ছেড়ে দিয়ে আসে। সাইম চরমভাবে হকচকিয়ে গিয়ে নাজের দিকে তাকিয়ে বলল, কেন? নাজ সঙ্গে সঙ্গে চোখ দুটো নিক্ষেপ করল মাটির দিকে। তার খুব বলতে ইচ্ছা করছে, আমি তো শুধু তুষিকে সাহায্য করেছি, আমার কোনো দোষ নেই। কিন্তু সাহসের অভাবে মুখটা বন্ধই করে রাখল। প্রিন্সিপাল ম্যাডাম বললেন, দোষটা সম্পূর্ণ ওর একার না। খারাপ সঙ্গ, তাছাড়া নতুন হিসেবে আমাদেরও দায়িত্ব ছিল ওর দিকে আরেকটু মনোযোগ দেওয়া। হয়তো আমরাই সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি, কিন্তু ওর যে দোষ নেই তাও নয়। আচ্ছা আপনি বলুন তো, আপনার প্রিয় একজন বন্ধু যদি পাহাড় থেকে ঝাঁপ দেয়, তবে আপনিও কি তার দেখাদেখি ঝাঁপ দেবেন? সাইম চুপ করে রইল। প্রচণ্ড বিস্ময় যেন বাকশক্তিই হারিয়ে ফেলেছে। তার চোখ দুটো এখনো কম্পিউটারের দিকেই স্থির হয়ে আছে। মিস্টার সাইম? সাইম সংবিত ফিরে পেয়ে বলল, জি। আমি মনে করি নাজনীনের একটা শাস্তি হওয়া উচিত। শাস্তি পেলে এমন দুঃসাহস আর দ্বিতীয়বার করতে পারবে না। সাইম গম্ভীর গলায় বলল, অবশ্যই। আপনার যা ভালো মনে হয় তাই শাস্তি দিন। আমরা শিক্ষকরা আলোচনা করে দুজনের শাস্তি ঠিক করেছি। ওর বান্ধবীকে 30 দিনের জন্যে সাসপেন্ড করা হয়েছে। নাজনীনের শাস্তি অতটা দীর্ঘ না হলেও 15 দিনের হবে। সাসপেনশন শেষ হবার দুদিন আগে পরীক্ষা শুরু হবে। সেই হিসাবে প্রথম দুটো পরীক্ষায় তাকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। নাজ স্থিরদৃষ্টিতে তাকিয়ে আছে মেঝের দিকে। তার ভেতর দিয়ে যে কি সাংঘাতিক ঝড় বয়ে যাচ্ছে, তার টের এরা কেউ পেল না। বারান্দার দোলনাটার ওপরে গম্ভীরভাবে বসে আছে সাইম। তাকে দেখে মনে যেন পাথরের কোনো মূর্তি। এই জীবনে কোনোদিন নড়াচড়া করেনি, ভবিষ্যতে করবে সেই সম্ভাবনাও ক্ষীণ। তার সামনে কাঁচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে নাজ। এই মুহূর্তে মানুষটাকে প্রচণ্ড ভয় লাগছে তার। ভয়টা কিছুক্ষণ আগেও ছিল না। বাসায় পা রাখার সঙ্গে সঙ্গে তাকে ঝেঁকে ধরেছে তীব্র এই ভয়। সাইম শান্ত ভঙ্গিতে বলল, লাইব্রেরিতে তেলাপোকা? শান্ত ভঙ্গিতে কথাটা বললেও তার গলার স্বরে কোথাও যেন একটা থমথমে ভাব ছিল। সেটা আর কেউ না বুঝলেও নাজ বেশ বুঝতে পারছে। নাজ ইতস্তত করে বলল, শুনুন। সাইম ধমক দিয়ে বলল, কি আর শোনাবে? কম কথা তো শুনতে হলো না তোমার জন্যে। নাজ চুপ করে রইল। ভয় তার গলার থাকে আওয়াজ পর্যন্ত বের হচ্ছে না। এই মানুষটাকে হুট করে এত ভয় কবে থেকে পেতে শুরু করল সে? সাইম বলল, হোয়াট ডিড আই টেল ইউ? বলেছিলাম না তোমার ছোট থেকে বড় সব প্রয়োজনগুলোর খেয়াল আমি রাখব, তোমার যা যা ইচ্ছা সব আমি পূরণ করব। তুমি শুধু মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। জি। তাহলে? অবশ্য আমি জিজ্ঞেসই বা করছি কাকে? আগেই বোঝা উচিত ছিল পৃথিবীতে কাউকে তুমি তোয়াক্কা করো না। একটা ব্যাপারই আমার মাথায় ঢুকছে না, এত বড় দুঃসাহস কোথা থেকে আসে তোমার? নাজ ভীত গলায় বলল, বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি এত বড় ঝামেলা বেঁধে যাবে। সাইম ক্রুদ্ধ কণ্ঠে বলল, হোয়াট ডু ইউ মিন? এতে বোঝারই বা কি আছে? একটা মানুষের বিবেকেই তো থাকে,
এমন কাজ করা উচিত কি উচিত না? ওহ, তোমার মধ্যে তো আবার বিবেক বলতে কিছু নেই। থাকলে কেউ কলেজের লাইব্রেরি তেলাপোকা ছেড়ে দেয়? তুমি কি ভেবেছিলে চুপচাপ তেলাপোকা ছেড়ে দিয়ে আসবে আর কেউ কিচ্ছু টের পাবে না? সাইম তাকিয়ে রয়েছে নাজের দিকে। তার চোখে জিজ্ঞাসা। যে উত্তরের আশা সে করছে সেই উত্তর নাজ দিতে চাইছে, তবে পারছে না। গলা ভেঙে কান্না আসছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে তার। ঠোঁট চেপে কান্না আটকে রেখেছে সে। এই মুহূর্তে কিছুতেই ওই মানুষটাকে তার চোখের জল দেখতে দেওয়া যাবে না। সাইম আবারও বলল, খুব ফুর্তি হয়েছে তাই না? কিন্তু তাতে কি? শেষ রক্ষা তো আর কোনো না। পুরো কলেজের সামনে মুখ দেখাতে পারবে এরপরে? আমার মতে 15 দিনের সাসপেনশনে তোমার মতো মানুষের কিছুই হবে না। তোমার জন্যে দরকার ছিল কঠিন কোনো শাস্তির। প্রাণপণ চেষ্টা করেও কান্নাটা আর চেপে রাখতে পারল না নাজ। তার চোখ দুটো বেয়ে নিঃশব্দে বেয়ে পড়ছে অশ্রুধারা। সাইম প্রচণ্ড এক ধমক দিয়ে বলল, এই মেয়ে, ন্যাকামি বন্ধ করো। খবরদার কাঁদবে না। নাজ 2 হাত দিয়ে চোখের জল মুছতে মুছতে বলল, আপনি সবসময় আমার সঙ্গে এমন করেন। আমি কি ক্ষতি করেছিলাম আপনার? আমাকে যদি একেবারেই সহ্য না করতে পারেন তাহলে বাড়িতে রেখে আসুন। আমি থাকব না এখানে। চুপ ব্লাডি ইডিয়ট। কিছু বললেই একটাই কথা, বাড়িতে দিয়ে আসুন। শোনো, বিয়ে করেছি। তোমার সঙ্গে যা ইচ্ছা তাই করার অধিকার আমার আছে। কোথাও যাচ্ছ না তুমি। এখানেই থাকবে আর আমার ইচ্ছা অনুযায়ী চলবে। কথাগুলো বলেই সাইম লম্বা লম্বা পা ফেলে ফেলে চলে গেল। নাজ বসে পড়ল দোলনায়। তার শিশুসুলভ অসংখ্য স্বভাবের একটি হল বকাঝকা সে কিছুতেই সহ্য করতে পারে না। কেউ একজন কঠিন গলায় বকলেই তার সারা শরীর কাঁপতে থাকে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা হয়। নাজ দুহাতে মুখ ঢেকে কাঁদছে। কেন যে এই মানুষটার সঙ্গে তার বিয়ে হতে গেল? ইচ্ছা করছে ছুটে পালিয়ে যেতে। তা কি একেবারেই অসম্ভব? বেশ কয়েকদিন কেটে গেল ওই ঘটনার। নাজের বেশিরভাগ সময় এখন কাটছে বাড়িতে বসে লেখাপড়া করেই। 1 সপ্তাহ পর সাসপেনশন কেটে গেলেই পরীক্ষা। নাজ ঠিক করে রেখেছে, এই পরীক্ষায় ভালো করে সাইমের মুখ বন্ধ করে দেবে। মানুষটা ভয়ানক রেগে গেছে। এই কয়েকদিনেও তার রাগের লেশমাত্র কমেনি। নাজের সঙ্গে কথা বলছে না, নাজ নিজে থেকে কথা বলতে গেলেও এড়িয়ে যাচ্ছে। মানুষটার অবহেলা প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে। কয়েকদিন আগেও সাইমকে সহ্য হতো না নাজের। একটু পর পর তার রাগিয়ে দেওয়ার প্রবণতা অসহনীয় পর্যায়ে চলে যেত। তবে এখন কেন সেই একই মানুষের অবহেলা সহ্য করতে পারছে না নাজ? আজ সকালে অফিসে যাওয়ার আগে সাইম যখন জুতার ফিতা বাঁধছে, তখন নাজ তার সামনে গিয়ে অসহায় গলায় বলল, আপনি এখনো আমার ওপরে রেগে আছেন? সাইম তীক্ষ্ণ গলায় বলল, রেগে আছি তোমাকে কে বলল? তাহলে কথা বলছেন না কেন আমার সঙ্গে? তোমার সঙ্গে খেজুরে আলাপ করার তো কিছু নেই। যাও, নিজের কাজে যাও। আবারও গলা পর্যন্ত কান্না এসে গেল। নাজ বহুকষ্টে চোখের জল চেপে রেখে আড়ালে চলে এল। আচ্ছা, এই মানুষটা কি জানে না তার এই রাগ কতটা কষ্ট দিচ্ছে নাজকে? নির্ঘাত জানে, জানে বলেই এতটা কষ্ট দিচ্ছে তাকে। নাজদের বারান্দা থেকে সূর্যাস্ত দেখা যায়। আজ বহু বছর পর নাজ সূর্যাস্ত দেখল। কি অনিন্দ সুন্দর দৃশ্য! মানুষ প্রকৃতির কাছাকাছি থেকেও প্রকৃতির এই অপরূপ দৃশ্যগুলোকে দূরে ঠেলে দেয়।
চারিদিকে অন্ধকার নেমে আসতেই ঘরের ভেতরে চলে এল নাজ। আর ঠিক তখনই এমন এক ঘটনা ঘটল যা তার সমস্ত অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলল। প্রচণ্ড ভয় পাথরের মতো জমে দাঁড়িয়ে আছে নাজ। এক চুল নড়ার ক্ষমতা তার মধ্যে অবশিষ্ট নেই। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, অনবরত ঘামছে সে। এতটা ভয়ে জীবনে কোনোদিন পায়নি সে। সামনে এগিয়ে যাওয়ার মতো সাহস নেই তার মাঝে। তবুও বহু কষ্টে এগিয়ে গিয়ে সোফা থেকে ফোনটা হাতে তুলে নিল। কাঁপা কাঁপা হাতে ডায়াল করল সাইমের নম্বর। দুটো রিং বাজতেই অপর প্রান্ত থেকে ফোনটা কেটে দিল সাইম। কোনো মানে হয়? যত রাগ সব এই মুহূর্তেই প্রকাশ করতে হবে মানুষটাকে। নাজ আবারও ডায়াল করল। এবার ফোনটা রিসিভ করে বিরক্ত গলায় সাইম বলল, কি সমস্যা তোমার? নাজ কাঁদো কাঁদো গলায় বলল, আপনি এক্ষুনি বাসায় আসুন। আপনি না এলে আমি মরেই যাব। চলবে।